নমস্কার। মা বাসন্তী নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ও সারদা মাতার শ্রী পাদপদ্মে এবং শ্রী শ্রী মা বাসন্তী মাতার শ্রীচরণে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে এবং উপস্থিত সমস্ত যাত্রাপ্রেমী দর্শক মন্ডলীর প্রতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি 1431 সালের অন্তিম লগ্নে সারা জাগানো এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। বিসর্জনে দেবীর বোধন। বিসর্জনে দেবীর বোধন। রচনা ডাক্তার তাপস কুমার। নির্দেশনায় তপন হাজরা। প্রযোজনায় শ্রী অমিয় চক্রবর্তী। পরিবেশনায় মা বাসন্তী নাট্য গোষ্ঠী। পরিচালনায় উত্তর বানাপুর ট্রাইব ইউনিয়ন ক্লাব। দল ম্যানেজার তাপস গুড়িয়া। শুরু করছি ডাক্তার তাপস কুমার রচিত, তপন হাজরা নির্দেশিত, মা বাসন্তী নাট্য গোষ্ঠীর পরিবেশিত আজকের সামাজিক যাত্রা পালা বিসর্জনে দেবীর বোধন। বিসর্জনে দেবীর বোধন। অভিনয়ে পূর্ণব্রত, শ্যামাচরণ মল্লিক, মানিক তাপস হাজরা, নির্মল ঘোড়ই, সুব্রত ঘোড়ই, প্রভাস মন্ডল, কাঞ্চন অমর মাইতি, মোহন রঞ্জিত বেরা, গুগলু তাপস গুড়িয়া, ফাটা কেষ্ট নির্মল দাস, হারান গৌরঙ্গ মাইতি, হৃদয় পবিত্র প্রামাণিক, হাদারাম অমিয় চক্রবর্তী, বাদশাহ অমিয় চক্রবর্তী, বিজন নয়ন বেরা, দেবী রেখা চক্রবর্তী, ফলনা অপর্ণা জানা, রমা মিশ্র, ঝুমরি। সরে যাও বলছি, আজ আমি ওদের সবাইকে গুলি করে মারবো। না না না, মাথা মাথা ঠান্ডা করে তুমি কথা শোনো। ঠাকুর যে একটা ভুল করেছে বলে তুমি তুমি কিন্তু সেই ভয়ঙ্কর ভুলটা করতে যাবে। দেবী ভুল করেনি, ওকে ভুল করতে বাধ্য করা হয়েছে। ঠাকুরজি তো শিশু নয়, তাই সে যে সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই ভেবে চিন্তেই নিয়েছে। তাছাড়া একটা হাবা গবা ছেলেকে স্বামী হিসেবে মেনে নিয়ে ঠাকুরজি যদি সুখী হতে পারে তাহলে তোমার অসুবিধাটা কোথায়? ও এবার বুঝেছি, দেবী এত দূরে এগোনোর সাহস পেল কোথা থেকে। কি বলতে চাও তুমি? তোমাদের মধ্যে কেউ সাহস এবং যুক্তি ওকে দিয়ে দেবীকে এই কাজ করিয়েছে। তুমি কি বলছো? নইলে দেবীর এত সাহস হতো না একবারে বউ সেজে শখের শ্বশুর বাড়ি যেতে। কি বলছো তুমি? ঠিকই বলছি, বলো কে সে? তুমি কথা কথা শোনো, এতে গুলি ভরা আছে, খারাপ কিছু হয়ে যেতে পারে। তুমি মাথাটা বলো বলো। বন্দুকটা নামাও দাদা। বৌদির ওপর বন্দুক কাটিয়ে এমন হম্বি তম্বি করা তোমার মোটেই সাজে না। স্বরূপ, দেবী খেলার পুতুল নয় যে সে যাকে যেমন খুশি সাজাবে। তুমি এখান থেকে চলে যাও ঠাকুরপো, চলে যাও। তোমার দাদার মাথায় খুন চেপে গেছে, খারাপ কিছু হয়ে যেতে পারে। খুন নয় বৌদি, খুন নয়, এটা একটা রায় বংশের বদগুণ। বন্দুক উঁচিয়ে হম্বি তম্বি করাই হচ্ছে আভিজাত্য বাড়ানো। এটা একটা ভুয়ো প্রচেষ্টা। তুই আভিজাত্যের কতখানি বুঝিস? তুই ছোট থেকে দেবী যে ঐশ্বর্যের মধ্যে বড় হয়েছে, ওখানে গিয়ে সে কি পাবে? ঐশ্বর্যের চেয়ে সেখানে আরো অনেক কিছু পাবে দাদা। সেখানে পাবে দম্ভহন্ধ হওয়া দেবী, পাবে সেখানে এক নির্মল মুক্তির নিঃশ্বাস। এখানে আভিজাত্যের বই ভয়ে দমবন্ধ হওয়া দেবী পাবে এক সামাজিক স্বীকৃতি, যেটা কোনোদিনও সে বাড়িতে পেত না দাদা। কিন্তু আমি কি পেলাম সেটা আমি কি করে বলবো? কি বলছো তুমি? তুমি কি বলছো? না না না, তুমি পরাজয় বলছো কেন? তুমি তোমার হৃদয়টাকে দিয়ে জয় করে নেবে। না, আমি জয় করব আমার এই বন্দুক দিয়ে, আমার শক্তি দিয়ে। অসম্ভব! এ হতে পারে না। ভাই বলেও কিন্তু তোমাকে আমি ক্ষমা করব না। আচ্ছা, তোমরা কি মনে করেছো? তোমরা কি দুজনে পাগল হয়ে গেছো? হ্যাঁ, সে তো করবই। তোমরাই তো আমাকে পাগল করে দিচ্ছ।
আমি দীর্ঘদিন ধরে দেখছি আমার কাছে তোমার মূল্য আমার চেয়ে ওর কাছে অনেক বেশি। না দাঁড়া, কি বলে তুমি? কি বললে? তোমার যে ঠাকুরপুর মূল্য আমার কাছে অনেক বেশি? হ্যাঁ, শুধু তাই নয়, তোমাদের স্নেহ মমতার অতিরিক্ত আধিক্যতা কিন্তু আমার অসহ্য লাগে। সে তো লাগবে। মনে যদি অন্ধকার থাকে দাদা, হাজার হ্যালোজিন জাগলেও তা শুধু অন্ধকারই থাকে। তুমিও মনে রেখো দাদা, আমার কাছে বৌদির সেও মায়া মমতা, তোমার কাছে আধিক্যতা হলেও আমার কাছে এটা হলো স্বর্গের পবিত্রতা, যে পবিত্রতা শুধু অন্তর থাকলেই অন্তর দিয়ে অনুভব করা যায়। দাদা, ঠাকুরপো তুমি? আমি দুঃখ পাইনি বৌদি, আমি একটুও দুঃখ পাইনি, বরং এই দাদার মানসিকতায় আমি ভীষণ লজ্জা পেয়েছি বৌদি। ঠাকুরপো, যে লজ্জাটুকু দাদার মধ্যে নেই বলে তোমার আমার মাঝে সুন্দর সম্পর্কটার মধ্যে একটা ব্যবধান সৃষ্টি করতে চাইছে বৌদি, কিন্তু কিন্তু তা তুমি কোনোদিনও পারবে না দাদা, কোনোদিনও পারবে না, কোনোদিনও না, কোনোদিনও না। ছি 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 ছি, হে তুমি কি করলে বলো তো? ঠাকুরপুর মনে এইভাবে কেন তুমি আঘাত দিলে? আঘাত? আঘাত তো আমি ওকে দিতে চাইনি। আমি কথাটা তোমাকে বললাম, অথচ লাগলো ওর মুখে। কেন? কোন সম্পর্কের টানে তোমাকে আঘাত করলে ওর চোখে জল আসে? কি বলছি? কোন সম্পর্কের জন্য আমার চেয়ে ওর মূল্য তোমার কাছে অনেক বেশি? কি বলছো তুমি? এটা আমার মুখ থেকে না শুনে তুমি তোমার মনকেই যাচাই করো, তাহলে কিন্তু তুমি ঠিক উত্তরটা পেয়ে যাবে। আমি ঠিকই বলছি। চোখ দিয়ে যা দেখা যায় তা যেমন সব সময় ঠিক হয় না, তেমনি মন দিয়ে যা অনুভব করা যায় তা তেমন সত্য হয় না। তাই বলছি, যা করবে চোখ কান খোলা রেখেই সব কিছু করবে। মন্দিরা, মন আমার পরিষ্কার আছে। মন্দিরা, আমার মন পরিষ্কার আছে। আমি বেশ বুঝতে পারছি তোমাদের মনে বেশ ময়লা জমেছে। কে তুমি? উনি আমাদের শুভাকাঙ্ক্ষী স্যার। দেবীর সম্বন্ধে বেশ কিছু গোপন তথ্য আমাদের জানাতে এসেছে, তাই ওনাকে আমি আপনার কাছে এনেছি স্যার। কিন্তু ওর পরিচয়? পরিচয় আমার একটা নয় রায়মশাই, তাই না? আমাকে অনেক পরিচয় আছে। আপাতত এখন আমার পরিচয়, আমি আপনার শত্রু ওই পুণ্যব্রত মাস্টারের। পুণ্যব্রত মাস্টার যে আমার শত্রু আপনি জানলেন কেমন করে? আমি কয় কি, আবার আপনাকে পয়েন্টারে ফুসলালিয়া লইয়া গিয়া যে ওই পাগলা অপলাটার গলায় ঝুলাইয়া দেয়, আপনাকে শত্রু হইব নাকি মিত্র হইব? আপনি যা বলছেন সবকিছু জেনে বলছেন তো? বেশি কিছু জানার দরকার নাই, যা আমি কাদের কাছে শুনছি তাই তো কইছি। কে শুনেছেন আপনি? ওই খেপাটার সাথে আপনাকে বইলে সাজিয়ে দেওয়াটা একটা লোক দেখানো ব্যাপার মাত্র। আসল কথা ওই পুণ্যব্রত মাস্টারই আপনার বহিনে ভোগ করতে। আপনি কি করছেন স্যার? চালান বলি, চালান আমার শেষ কইলাই যদি আমার সমস্যা মিটে যায় তাহলে চালান বলে আমার কাছে একটা কচি মায়ার জীবনটা ওই বলে চাইতে আমাকে দাম সামান্য মিনিমাম। বলো, এখন সংবাদ কি? সংবাদ নয়, বলো দুঃসংবাদ। দুঃসংবাদ? দুঃসংবাদ। আপনাকে বই বেড়ে ওই পুণ্যব্রত মাস্টার ভোগ করানোর পর ওনারে কোথাও বিক্রি করে দিতে চাইছে।
কি? তাহলে কেমন করে দেবীকে উদ্ধার করা যাবে? কোন উপায়ে? উপায় একটা আছে, আসে আসে আসে। বলো মানিক, বলো কি সেই উপায়? আমারে যদি সাহস দেন আর কিছু যদি খরচা করেন, তাহলে আমি কিছু উপায় করে দিতে পারি। আপনি কি করবেন মশাই? আপনি তো নিজেই ভালো মতো দাঁড়াতে পারছেন না, রোগের ভারে আপনার শরীর থরথর করে কাঁপছে। কোন ভরসায় আমরা খরচা করব স্যার? তাই নাকি? কৃষ্ণের 108টা রূপ ছিল, তার মধ্যে একটা রূপ ছিল যেটাকে কয় বিশ্বরূপ। আমার মধ্যে কিন্তু সেই রূপ একটা আছে যারে কয় বহিরূপ। আমার সেই রূপ এইবার বুঝলেন তো আমি শালা কোন মাল? আরে বিড়াল সাইজে আমি এমন করলে কি হবে? শালা আমার অন্তরে আমি একটা বাঘ পুষিয়া রাখছি। আমি তো এরকমই একজন মানুষ খুঁজছিলাম। এইরকম বহু রূপকে যখন পেয়েছি, তখন পূর্ণপত মাস্টারকে জব্দ করতে আমার আর বেশি দেরি লাগবে না। আর সেই সঙ্গে হবে দেবী উদ্ধার। কি পাগলামি করছো? আজ তোমাদের ফুলসজ্জা, আজকে এই ঘরে তুমি আর বৌদিমণি পাশাপাশি থাকবে, আর ওই বৌদিমণির সঙ্গে কত কথা বলবে। এ বাবা, আমি পালাবো? আমার বড্ড ভয় করতে। মেম সাহেব না বড্ড লাগি। মেম সাহেব বলতে নেই দাদা, বলো বউ। আমার লজ্জা পাবে না? লজ্জা তো বৌদি পাবে দাদা, আর বৌদি সব লজ্জা তুমি তোমার ভালোবাসা দিয়ে, সোহাগ দিয়ে ম্লান করে দেবে। ভালোবাসা তো বৌদির সঙ্গে একদম পাগলামি করবে না। সে যা বলবে মন দিয়ে শুনবে, বৌদিকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। কেমন করে ভালোবাসা বলে ভাই? তুই আমাকে দেখিয়ে দিবি? হাই স্যার, এটা কি শিখিয়ে দেওয়া যায়? যে মেয়েটা তার সর্বস্ব ছেড়ে শুধু আবেগের বসে এই হাবাগোবা ছেলেটার সঙ্গে সংসার করতে এসেছে, সে কি পাবে দয়াময়? সে কি নিয়ে থাকবে এখানে? তো তোকে বল কেন লে ভাই? ও নন্দদা, তুমিও কি কাঁদতো? কাঁদবো কেন গো খোকা বাবু, কাঁদবো কেন? আতো আতো না। সেই ছোট্টবেলা থেকে যাকে কোলে পিঠে করে মানুষ করেছি, তারপরে বিয়ে হলো, লক্ষ্মী প্রতিমার মতো বউ হলো। আমি আনন্দ করবো না? আমি আনন্দ করবো না? ওই দেখ, ওই দেখো, ওই বৌদিমণি আসছে। তুমি ওই ওই ভালো ছেলের মতো ভদ্র হয়ে দাও, ভদ্র হয়ে দাও। আমার বড্ড ভয় করতে গো নন্দন, আমার বড্ড ভয় করতে। আমি তাই আমাকে কিছু বলবি না তো? আবার মেম সাহেব বলে বউ বলতে বলেছি না? না না না, আমার লজ্জা করলে লে ভাই, আমার লজ্জা করলে আমি বলতে পারবো না। তাহলে কি বলবে? আমি তোমার মতো বৌদিমণি বলি ডাকবো? না, তুমি বউ বলে রাখবে। না, আমি পারবো না। বৌদিমণি রাখলে বৌদি কিন্তু সত্যিই রেগে যাবে। সত্যি? তাহলে বলো না আমি বউ বলেই ডাকবো। হ্যাঁ, বলবো বউ, ও বউ। কি হলো? থামলে কেন? ডাকো ডাকো। কি হলো? বৌদি, ভাগ্যের দোষে আজ যা ঘটে গেল, তার জন্য আমার দাদাকে তুমি দায়ী করো না বৌদি। ঠাকুরপো, আমি জানি দাদা আমার শিশুর মতো সরল, অনেক কিছু হয়তো জানে না, দাম্পত্য জীবনের মানেই কি হয়তো বোঝে না। দাদাকে তুমি তোমার নিজের মতো করে গড়ে নিও বৌদি।
দাদাকে তুমি তোমার নিজের মতো করে গড়ে নেবে। ঠাকুরপো, তুমি কোনো চিন্তা করো না ভাই, আমি তোমার দাদাকে আমার নিজের মতো করে গড়ে নেব। তুমি পারবে গো বৌদিমণি, তুমি পারবে। তুমি যে দেবী গো বৌদিমণি, তোমার মতো দেবী, তোমার মতো দেবী মহাশক্তির দ্বারাই আমার খোকা বাবু আবার নতুন জীবন পাবে গো, আবার একটা নতুন জীবন পাবে, আবার একটা নতুন ও নন্দদা, তুমি দেও না, তুমি দেও না, আমার ভয় পাচ্ছে গো নন্দদা, দেও না। কিসের ভয় তোমার বলো, কিসের ভয় তোমার? না তুমি যদি রাগ করো। বারে আমি রাগ করবো কেন? এসো। ভাই বলছিল, কি বলছিল ভাই, কি বলছিল? ভাই বলছিল তোমাকে বউ বলে ডাকলে তুমি রাগ করবে, তাই তোমাকে আমি বৌদি বলেই ডাকবো। বৌদি বলবে? না 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 না, বলছিল আর কি বলছিল? যে বৌদি বলে ডাকলে রাগ করবে, তাই তোমাকে আমি বউ বলেই ডাকবো। আর কি বলেছিল ঠাকুরপো? ভালো বলছিল তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে, আমি তো ভালোবাসতে পারি না গো বউ, তাই আমি তোকে কেমন করে ভালোবাসবো? দেখো, ভালোবাসা শিখিয়ে দিতে হয় না, ভালোবাসা নিজের অন্তর থেকে আবেগ দিয়ে তার বুঝে নিতে হয়। দেখো আজ আমাদের ফুলসজ্জা, দেখো ওই দেখো সানাইয়ের দুটি সুর কেমন আমাদের এই মধু সানাইকে কেমন মধুময় করে তুলেছে। এসো এসো, আমরা আমাদের আজকে দুটি মন দুটি প্রাণ এক হয়ে যায়। এসো এসো বলছি, এসো। আমার না, আর তুমি আমার সঙ্গে ঘুমাবে এই ফুলে ফুলে বিছানা সজ্জায়, তুমি আমার সঙ্গে ঘুমাবে। এসো এসো বলছি। আজ ওই দেখো দেখো কেমন চাঁদ উঠেছে, ওই চাঁদের দিকে আকাশের দিকে আমরা দুজনে তাকিয়ে আমরা দুজনে বলবো, ওগো চাঁদ তুমি জেগে আজখানে এ রাতে সাক্ষী হয়ে। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতে সাক্ষী হয়ে। এই মতো জানিনি আগে তো আসেনি, এই মতো জানিনি আগে তো আসেনি, মধুমণি থাকলাম যোজনা ছুঁয়ে। মাথা লেকে ঘুমাও, আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই। আচ্ছা বাবা ঠিক আছে, এই আমি ঘুমিয়ে পড়লাম। শোনো না, আমার না ভীষণ ভয় করছে, যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায়। আর জানাজানি হবে না, আজকেই কিন্তু মোক্ষম সময়। তুমি এই আজকের মধ্যে কাজ না করতে গেলে সমস্ত প্ল্যান আমাদের ভেস্তে যাবে। মানে বলছি নাকি আজকে এই ফুলসজ্জার দিনে কাজটা না করলে কি চলতো না? আরে আমি জানি আজকেই করতে হবে, নাহলে সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। যাও 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 যাও, তুমি জলদি যাও, চলো না, তুমি জলদি যাও। বাবা আমার ভীষণ ভয় করছে গো, আমার ভীষণ ভয় করছে। তবে বলছি কি যা করবে একটু সাবধানে করো কিন্তু। ভীষণ ভয় করছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হয় নয় চলো না, আমি বুঝতে পেরেছি তোমাগো ভাইপো হাদারাম তোমার বুকে কালো বলছি আমার কালো। আর তুমি কেন এমন করছো? আচ্ছা তুমি কেন বলতে এমন করছো? আমি তো দেবী প্রতিমা হইনি বলে তুমি আমাকে যে এমন করছো? তাহলে কেন তোমাকে বিয়ে করেছিলে? কেন ওর সাথে সিঁদুর পরে দিয়েছিলে? কেন? এই কে যেন ডাকছে? দাঁড়াও, আমি কেমন চাঁদ উঠেছে আজ, আমাদের ওই চাঁদ আমাদের সোহাগ রাতকে মধুময় করে তুলেছে। দেখো ওই চাঁদের দিকে চেয়ে আমরা দুজনে বলবো, ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে
ডাকছে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি কে ডাকছে। না না, তুমি দাঁড়াও, আমি দেখছি। মনে হচ্ছে পিসিমা ডাকছে। দেখি। একি, পিসিমা আপনি? তোমার পিসিমশাই অসুখটা বড্ড বেড়েছে মা, তাই তো ডাক্তার ডাকতে যাওয়ার জন্য আমি হাদারামকে ডাকতে এসেছি। পিসিমা ভাই অসুখটা বেড়েছে, তুমি কিচ্ছু ভেবো না গো পিসি, তুমি কিচ্ছু ভেবো না। আমি এক্ষুনি ডাক্তার থেকে আনছি, আমি যাবো আর আসবো। এত রাতে তুমি ডাক্তার কোথায় পাবে? না আজকে তো তুমি কিছুতেই যেও না। তুমি কিচ্ছু ভেবো না গো বউ, কিচ্ছু ভেবো না। আমি ডাক্তারকে ডাকবো, দোল করে দোলে তেড়ে নিয়ে আসবো, যাবো আর আসবো। তুমি ততক্ষণ পৃথিবীর সঙ্গে একটু গল্প করো, আমি যাবো আর আসবো। যাও না, চলেই তো গেল। যাক না বাবা, যাক না, ও এক্ষুনি চলে আসবে। ততক্ষণ তুমি একটু ঘুমিয়ে নাও, আমি এবার গিয়ে দেখি তোমার পেশামশাই কেমন আছে। পিসিমা যা, পিসিমা তো চলেই গেল। আরে বাবা, পিসিমাকে ঘুমোতে বলে গেল। দূর বাবা, এই সময় কি আমার ঘুম আসে নাকি? আজকের এই রাতে যদি স্বামী পাশে না থাকে তাহলে কেউ ঘুমোতে পারে না? না 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 না, আমি কিছুতেই ঘুমোবো না। আমার স্বামীর জন্য অপেক্ষা করবো, আর তার জন্য অপেক্ষা করতে করতে আমি সেই গানটা গাইবো। তারাই ধীরে ধীরে আগাইয়া আসতাছে। ওরে মানিক সাহায়, আবার ফেলারে তোরে নতুন করে ফাঁদে। খুব কষ্ট হচ্ছে বিষয়, একটু একটু কষ্ট সহ্য করো। আমি ডাক্তার এক্ষুনি আনছি। বাবা ডাক্তার নয় রে, বাবা ডাক্তার নয়, তুই এবার ওই ভগবানের ডাকে। কিসের শব্দ? কিসের আর্তনাদ? বাবা সর্বনাশ হয়ে গেছে বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ, আর্তনাদ যেমন আপনি শুনতে পেয়েছেন তেমনি আমিও শুনতে পেরেছি বাবা। আমার মনে হয় আপনার ছেলে কোনো বিপদে পড়েছেন। কিছুক্ষণ আগে এসেছিলেন, বললেন পিসুমশাই অসুখটা নাকি বেড়েছেন, তাই ওনাকে ডাক্তার আনতে পাঠালেন। মানিকের অসুখ বেড়েছে? হ্যাঁ বাবা। ওদের বাড়িতে বন্ধ দেখলাম, কিন্তু তাছাড়া সে তো আমায় জানাতে পারতো। আজকের দিনে খোকাকে না পাঠিয়ে হৃদয়কে পাঠাতে পারতো। বাবা বাবা কি হলো বাবা? কি হলো বাবা? এত রাতে তোমরা চিৎকার করছো কেন? মানিকের নাকি অসুখ বেড়েছে, সেটা তো আগে আমায় জানাতে পারতো। তা না করে এত রাত্রে খোকাকে পাঠিয়েছে। পিসেমশাইয়ের অসুখ বেড়েছে? কি হচ্ছে দাদা, কি হচ্ছে? বলে কাঁচা ঘুমে তুমি আমাকে কেন বা তুলে আনলে বলো তো? পিসিমা সারাদিন খাটাখাটুনির পরে সবে মাত্র ঘুমটা ধরেছিল। মানিক কেমন ছিল না? শুনে মানিকের অসুখটা নাকি বেড়েছে। কে বলেছে কথা? পিসিমা আর নিজেকে দেখে এসো না, কেমন নাক ডাকিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। পিসিমা এসব আপনি কি বলছেন? একটু আগে যে আপনি বললেন পিসিমশাই অসুখটা বেড়েছে, তাই ওনাকে দিয়ে ডাক্তার আনতে পাঠালেন। বলুন এসব কি কথা? বলে আমি কি তুমি কি জেগে থেকে স্বপ্ন দেখছেন? পিসিমা বলে আমি আর কখন থেকে এই সব কথা বলতে গেল? এসব আপনি কি বলছেন পিসিমা? আপনি নিজে এসে তাকে ডেকে নিয়ে গেলেন আর এখন মিথ্যা কথা বলছেন। ওরে বাবা,
এইসব কথা বলতে যাবো কোন দুঃখে? দাদা দাদা আমার বৌমা এসব কি বলছে আমাদের কিছুতেই মাথায় ঢুকছে না। আমি তো বুঝতে পারছি না খোকা আমার কোথায় গেল। বাবা বাবা আমার ভীষণ ভয় করছে বাবা, আমার মনে হচ্ছে উনি কোনো বিপদে পড়েছে। না বৌদি, এখন তুমি এসব কথা বলো না। বাবা, আমার মনে হয় এর মধ্যে কোনো একটা রহস্য আছে। ঠাকুরপো ঠাকুরপো এসব তুমি এখনই দাদার খোঁজ করা দরকার। কোথা খুঁজবি তাকে? বৌমার ছলনার কথা শুনে আমি বড়ই বিব্রত হয়ে পড়েছি। বাবা আমি এখন বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এত রাত্রে আপনি আবার কেন ওই সত্য অসত্যের কথা খুব বলছেন দাদা? ওগো তুমি এসেছো? ওই চিৎকার শুনে আমি আমার ঘুমটা ভাঙিয়া গেল, তাই আমি আশা পড়লো। তা আমাকে আদার আমি দেখছি না কেন? আজকের আসল নায়ক দাদাকে কোথাও পাওয়া যাচ্ছে তো বিষমশাই? বৌমা নাকি বলছে তোমার অসুখটা নাকি বেড়েছে, আমি নাকি তাকে ডাক্তার জন্য আমি ডেকে নিয়ে গেছি। না 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 না, এমনটা মিথ্যা কথা বৌমা করতে পারে নাই। বিষমশাই আরে বাবা, আমার কিছু হইলে তো আমি আগে দাদারে ডাকুম, আমি ওই হাদার আমি কেন ডাকুম? আচ্ছা আচ্ছা বৌমা, ওই হাদারাম কোথাও রাগ কইও না। না আমি আপনার থেকে কেমন করে বোঝাই বিষমশাই যে আমার স্বামীকে পিসিমাই ডেকে নিয়ে গেছে। পিসিমাই আমার মনে হয় ওরা চক্রান্ত করে আমার স্বামীকে মেরে ফেলেছে। না বাবা 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 আপনি চুপ করে থাকবেন না বাবা। একটা চাপা আত্মনাদ যেমন আপনি শুনেছেন তেমনি আমিও শুনেছি বাবা। আমার মন বলছে বাবা আপনার ছেলে কোনো বিপদে পড়েছে। আমি কোন পথে গিয়ে কোথায় তাকে খুঁজি? আমি আসল সত্য জানি উপলব্ধি করতে পারছি না বাবা আমি কিন্তু পাচ্ছি। আমার মনে হয় বৌদি ষড়যন্ত্র করে দাদাকে কোথাও সরিয়েছে। ঠাকুরপো বলো না ঠাকুরপো বলো না, এমন কথা তুমি বলো না। হাবা গোবা স্বামীর ঘর করবে না বলেই হয়তো দাদাকে জানো তাই বলে ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে। ঠাকুরপো না, এমন কথা তুমি বলো না ঠাকুরপো, এমন কথা তুমি বলো না। কি সাংঘাতিক মেয়ে দেখেছো? বলে দুদিন আসতে না আসতে সংসারে কুলুখলে কাটা বাঁধিয়ে বসেছে। পিসিমা খেপা স্বামী তো কি হইছে? আমাগো হাদারাম তো তোমারে জোর কইরা বিয়ে করে আনে নাই, তুমি তো নিজেই আইছো বৌমা। আমার মনে হয় ও প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়িতে ঢুকেছে। পিসিমা পিসিমা কি বলছে? এটা এখন খবর সময় নয়, আসল সত্য জানতে হলে আমাদের খোকাকে খুঁজে বার করতেই হবে। তাকে যদি কোনোদিন আর খুঁজি পাওয়া না যায় তাহলে আমরা আর বৌদিকেও ছাড়বো না। ঠাকুরপো চুপ করে চুপ কর। অভিযোগের সত্যতা যাচাই না করে কারো প্রতি নির্দয় হওয়া উচিত নয়। বাবা আগে আমাদের খোকাকে বার করতে হবে। হ্যাঁ বাবা, যেমন করে হোক যেখান থেকে হোক আমাদের খোকাকে খুঁজে বার করতেই হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ যেমন করে হোক তাকে খুঁজে বার করে ব্যবস্থা করুন বাবা, তা না হলে যে আমি নির্দোষিতার প্রমাণ দিতে পারবো না বাবা। না, সবাই তোমাকে সন্দেহ করলেও আমি কিন্তু তোকে এক করু অপরাধী ভাবিনি বাবা। মিথ্যার খাঁচে সত্য কখনো চাপা থাকি না, সত্য একদিন প্রকাশ পাবে। বাবা মানে চলো না দাদা, আমার মনে হয় খোকা কোন ষড়যন্ত্রের শিকার। বাবা সেই ষড়যন্ত্র যারাই করুক তা আমরা ভেঙে দেবই। যেখান থেকে যেমন করে পারি খোকাকে আমরা খুঁজে বার করব। চলুন বাবা চলুন। খুঁজছি
মানুষ করছে, যার বাইরেটা ইস্পাতের মতো কঠিন কিন্তু ভেতরটা হবে ফুলের মতো নরম, যে অন্যায়ের মোকাবিলায় হবে বাঘের মতো হিংস্র। কিন্তু কিন্তু কোথায় পাই এমন মানুষ? কোথায় কোথায় কে রে অমন করে কি দেখছিস? শিয়াল। কোথায় কোথায় দিয়া? এই তো আমার চোখের সামনে। কিন্তু কিন্তু আমি একটা তখন থেকে মানুষ খুঁজে বেড়াচ্ছি, একটা মানুষও আমার চোখের সামনে পড়ছে না। শুধু শুধু চোখে পড়ছে নেকড়ে, হায়না আর ওই শিয়ালেরই দল। আমাকে তো শিয়াল বললি? ও, তুমি শিয়াল নও, তুমি মানুষ। হ্যাঁ আমি মানুষ। আমার মানুষের মতো মাথা আছে, আর সেই মাথায় আছে অনেক বুদ্ধি। মানুষের মাথায় এখন কোনো বুদ্ধি নেই, শুধু দুর্বুদ্ধিতে ঠাসা। হবেই না কেন? আজ যে মানুষের মধ্যে আর মানুষ নেই গো, আছে শুধু ওই জন্তু জানোয়ার, তাদের ওই বাহার। জন্তু জানোয়ার? হ্যাঁ, বুঝতে পারলে না? তাহলে শোন, আমি তোমাকে বুঝিয়ে বলি। আগে এই দুনিয়ায় মানুষের চেয়ে জানোয়ারের সংখ্যা অনেক বেশি, এই কালের বিবর্তনে ওই জানোয়ারের সংখ্যা কমতে কমতে একেবারে 3 ভাগ থেকে ওই 1 ভাগে এসে দাঁড়িয়েছে। আর মানুষের সংখ্যা বাড়তে বাড়তে 1 ভাগ থেকে একেবারে ওই 3 ভাগে গিয়ে পৌঁছে গেল। এখন প্রশ্ন হলো, ওই যত পরিমাণে জানোয়ার মরেছে, ওই মানুষগুলো এলো কোথা থেকে? তাই তো, কোথা থেকে এলো? ওই যত পরিমাণে জানোয়ার মরেছে, ঠিক তত পরিমাণ ওই জানোয়ারের আত্মা এই মানুষের মধ্যে প্রবেশ করে। তাই তো এই মানুষের সমাজে আজ এত জানোয়ারের ছড়াছড়ি। ওরা ওদের ওই প্রাসবিক প্রবৃত্তি দিয়ে এই দেশটাকে খুন করে এই সমাজটাকে জঙ্গল বানিয়ে দিতে চাইছে। আর সেই জন্যই ওদের সাফ করার জন্য আমি একটা সত্যিকারের মানুষ খুঁজে বেড়াচ্ছি। সত্যিকারের মানুষ? মরে গেলাম, কি বিচ্ছির কাণ্ড! এ কি রে বাবা, এটা আবার কে? দেখ তো পাগলা, ওটা কোন ধরনের শিয়াল? হ্যাঁ শিয়াল না পাটি শিয়াল? না, ও শিয়াল নয়, ও একটা গাধা। ভুল করে ওই বাঘিনীর গুহায় ঢুকেছিল বলে ওর এই অবস্থা। তুমি বাঘিনীর গুহায় ঢুকে পড়েছিলে? দুঃশালা! বাঘিনীর গুহা কোথায়? আমি তো গোয়াল ঘরে ঢুকেছিলাম। এই গেল রে, আমার খবরটা বোধহয় গেল। কি দিচ্ছে রে কাণ্ড! গোয়াল ঘরে ঢুকেছিলে? তাহলে তোমার এই অবস্থা কেমন করে হলো? স্যার কি আর বলবো রে ভাই, ঝুমরি তো বেশ খাতির করে আমাকে গোয়াল ঘরে ডাকলো। তারপর সন্ধে হতে না হতেই আমি ওর গোয়াল ঘরে ঢুকে পড়লাম। চারিদিক কেমন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তারপর বাড়ির এক কোণ থেকে শুধু আওয়াজ আসছে, ফসফস 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 ফসফস। আমার মনটাই ফসফস করছে। ভাবলাম ঝুমরিটা বোধহয় ওই কোণেই ঝুপটি মেরে বসে আছে। আমি ওই সামনে গিয়ে হাতের কাছে যা পেলাম তাকে জড়িয়ে ধরলাম।
জড়িয়ে ধরলে? তারপর 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 আর বলবো কি রে ভাই, কি বিচ্ছিরি কাণ্ড। সেই না আমি জড়িয়ে ধরেছি, অমনি শুরু হয়ে গেল কুতনার খেলা। আরে শোন শোন, শূন্যে 2 হাত তুলে আর 10 হাত দূরে ফিকে ফেলে দেয়, আবার শূন্য তুলে আবার 10 হাত দূরে ফিকে ফেলে দেয়। ও আমার মনে হয় হায় গো সব গেল গো। কি বিচ্ছিরি কাণ্ড রে বাবা। শালা মৃত্যুক, শালা গাঁজাগড়ি দেওয়ার গল্প পাই। তুমি তোমাকে 10 হাত দূরে ও ঘরে ঝুমরি ছিল না, ও ঘরেতে ছিল একটা খ্যাপা ষাঁড়। হায় হায় রে, আমার নাগরের কি অবস্থা হলো রে। কি লাগছে গো, ইস, কি বিচ্ছিরি। এই ষাঁড়ের গুতুলি খাইয়ে এখন তুমি আদর করতে এসেছো? আচ্ছা তুমি শালা কি বলো তো নাগর, তোমাকে আমি রাত্রি আসতে বলেছিলাম আর তুমি সন্ধ্যা না হতেই হতে চলে এসেছো, এই জন্যই তো তোমার এই অবস্থা হয়েছে। তুমি কি রাতে আসতে বলেছিলে? হ্যাঁ বলেছিলাম তো। এবার এসো, তবে গোয়াল ঘরে নয়, আমার বাড়িতেই এসো, কেমন? হ্যাঁ ঘরে, তাহলে আজ যাই। 2-1 দিনের মধ্যেই শরীরটাকে ফিট করে নিতে হবে, তাহলে তোমার ঘরেই চলে যাও। বাবা রে, শালা বুড়ো নাকি আমি তোর ঘরে? তোর উপর আমার কি বলিস শালা, আমার উপর তো লোক? না 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 না, তোর উপর নয়, হ্যাঁ? ওই মুরগিটার উপর। মুরগির উপর? ওই পাগলাটা না আমাকে জানতে পেরেছে যে আমরা নাকি আগে জন্মে জন্তু জানো। যেমন আমি ছিলাম শিয়াল, তুই ছিলি মুরগি। মুরগি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে দেখে আমার এই চোখ দুটো না জল জল করতো, আমার জিভে না জল আসতো, আর সেই লোকটাই বোধ হয় এই জন্মে রয়ে গেছে রে মাইরি। কিন্তু আমি তো অন্য কথা ভাবছি রে গুগলু। কি কথা ঝুমরি? তুই যেমন শিয়াল ছিলিস, আমি ছিলাম শিয়ালিনী। কি বললি? হ্যাঁ রে হ্যাঁ, ওই অন্ধকারে ঝোপের ধারে আমি দেখে দেখে বলতাম, আই লাভ ইউ গুগলু। এমনি করে তোর হাড়গুলো আমি ভেঙে গুঁড়ো করে দেবো।
শয়তান! শালা শয়তান! এই ঝুমরি, আরে তোকে তো আমি তখন থেকে খুঁজছি রে। আমি তো কাল থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি রে বাদশা। আমি তোকে কতবার বলেছি তুই বস্তির বাড়ি যাস না, পুলিশ তোকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। পুলিশের খাতায় বাদশা করবি তো? তো হ্যাঁ রে, হ্যাঁ। সরকারের রিপোর্ট অনুযায়ী ওই জেলখানা পালানোর সময় পুলিশের খাতায় বাদশা যেমন মারা গেছে, বাদশা এবার নতুন পরিচয় বাঁচবে। তাই তো আমি তোর কাছে অনুমতি নিতে এসেছি রে ঝুমরি। নতুন পরিচয় বাঁচার জন্য আমার কাছে অনুমতি? হ্যাঁ রে ঝুমরি, হ্যাঁ। কয়েকটা দিন আমি তোর কাছে ছুটি নিতে এসেছি রে ঝুমরি। বাদশা তুই কি আবল তাবল বকছিস? তোর কথা যে আমি কিছুই বুঝতে পারছি না রে বাদশা। তাহলে শোন ঝুমরি, শোন, আমি বলছি শোন। পুলিশের ভয়ে দিনের পর দিন এই বস্তিতে লুকিয়ে থাকতে থাকতে আমি বড্ড হাঁপিয়ে উঠেছি, দম যেন আমার বন্ধ হয়ে আসছে। তাই তো কাল রাত্রে আমি একটু বুক ভরে নিঃশ্বাস নিতে এই বস্তি থেকে আমি বেরিয়ে পড়েছি। এই নির্জল অন্ধকারে নিষ্ঠানন্দে আমি হেঁটেই চলেছি। কে ওখানে? এই যে শুনছেন? কে আপনি? কে? নদীর চরে এইভাবে শুয়ে আছেন কেন? এই যে মশাই, এই যে শুনছেন? হ্যাঁ, নেই তো। মনে হচ্ছে বিয়ে রাতেই ভদ্রলক্ষণ হয়েছে। আরে কে এমন নিষ্ঠুর একজনের শীতের সিঁদুর মুছে দিলে মালা খুলে এত অক্ষত রয়েছে, কপালে চন্দনের টিপ রয়েছে। এই যে অবিকল দেখছি আমার মতো দেখতে, কিন্তু আমার এই জ্যাকেটটা খুলে দিলেই এই ভদ্রলোকের চেহারার সঙ্গে আমার পুরো সম্পূর্ণ মিল হয়ে যাবে। কি বাজছে যে বাদশা? হ্যাঁ, নতুন খেলায় আমার কি তুই মেতে উঠবি? হ্যাঁ, বাকি পুলিশের খাতায় তুই এখন মৃত। এই নতুন করে পক্ষ দিয়ে কিছু ফায়দা করে আবার তুই বেঁচে থাকবি, কিন্তু তার আগে এই লোকটার সন্ধান আমাকে নিতে হবে। ওর পরিচয় কি, ওর চাল চলন সব কিছু আমাকে জানতে হবে। আমি তোমাকে বলে দেবো বাদশা। কে তুমি? আমাদের তুমি চেনার চেষ্টা করবে না, তাহলে আমার এই রিভলভার কিন্তু তো গর্জে উঠবে। আমার এই রিভলভার কিন্তু গর্জে উঠবে। আমি তোমার ছায়া, সব সময় আমি তোমাকে অনুসরণ করি। এই ব্যক্তি তুমি পুলিশের খাতায় মৃত বলেই আজ তোমাকে আমার ভীষণ প্রয়োজন। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো বাদশা। এই ভদ্রলোক খুন হয়েছে, তার সঙ্গে তোমার চেহারার অদ্ভুত মিল। তাই আমি চাই তুমি ওই ভদ্রলোকের নকল সেজে ওনার জায়গায় যাও। কিন্তু ওনার সম্বন্ধে না জেনে আমি কি করে যাব? এই ভদ্রলোকের সম্বন্ধে যা জানার তোমার প্রয়োজন আছে আমি তা সব জানিয়ে দেবো, এবং আমার কথা মতো সেখানে তুমি কাজ করবে। কিন্তু আপনি কে? আমি কি জানতে পারি কি? সেটা এখন নয়, সেটা কিন্তু এখন নয়। আপনি কি ঠিক আমার সুযোগ কাজে লাগাচ্ছেন? বলুন আপনি কে? তোমায় ঠিক সময় আমি জানিয়ে দেবো।
এবার বলো বাচ্চা, তুমি রাজি কিনা? আমি রাজি। সাব্বাস। তোকে কোথাও যেতে দেবো না রে বাদশা, কোথাও যেতে দেবো না। আমার কথা সব ঠিক না, আমি তোর কোনো কথা শুনবো না। সেই লোকটা বোধহয় খুন হয়েছে, তাই তো তোকে খুন করার হুমকি দিয়েছে। ও যদি আমাকে খুন করার মতলব থাকতো তাহলে সেখানেই আমাকে খুন করতো। আমার মনে হয় সেই লোকটা তোকে মিথ্যে পথে জড়াতে চাইছে। আরে ঝুমুরি মা, তুই কি চাস? তোর বাদশা শের, তোর বাদশা শের রে ঝুমুরি, তোর বাদশা শের। আমার কথা শোন বাদশা, আমার কথা শোন। তুই সেখানে যাস না রে বাদশা। আমার মাথার দিব্যি, কারণ আমি যে তোকে ভীষণ ভীষণ ভালোবাসি রে বাদশা। तुझे प्यार से देखने वाला, तुझे अपना समझने वाला एक दिल है। আমাকে বারবার অতিষ্ঠ করে মেরেছে। এদিকে মন্দিরার সঙ্গে অরূপের গোপন সমস্যাটা আমি কিছুই করতে পারছি না। কোনো প্রমাণ না পাওয়ায় আমি কোনো ডিসিশন নিতে পারছি না। সব কামের জন্য কোনো প্রমাণের দরকার হয় না রায় মশাই। আমার পার্সোনাল ব্যাপার তোমার কাছে আনলে কি করে? আরে বাবা, আমার মাথায় কতগুলো অদৃশ্য অ্যান্টেনা আছে, মানে এগুলো ওই বহু দূর থেকে সমস্ত খবরাখবর ক্যাচ কইরা নেয়। এই যেমন ধরে আপাতত একটা জব্বর খবর, স্ত্রীর সাথে আপনার ভাইয়ের অবৈধ প্রেম। তুমি কাকে কি বলছো জানো? জানি আপনাগো ভাই, আপনাগো সংসারে একটা ক্যান্সার আছে। যত শীঘ্র পারেন ওটারে আপনি কাইটা বাদ দেন। ক্যান্সারটাকে আমি সংসার থেকে বাদ দেব, কারণ ওই ক্ষত বিক্ষত আমার দাম্পত্য জীবনটাকে শেষ করে দেবে। এই ডিসিশনটা আমি নেব। তার আগে আমাগো কামের দামটা কি? কামের দাম? কাল রাতে আপনাগো সত্য ওই পূর্ণ মাস্টারের পোলাটারে আমি শেষ। সত্যি বলছো? আমি মেরে একদম ওই গঙ্গার বুকেতে একদম ভাসিয়ে দিয়েছে আমার। কাঞ্চন, তুমি সত্যি বলছো? বলো বলো কি কাঞ্চন? এত শীঘ্রই তোমরা কাজটা শেষ করলে? আরে বাবা, এই মানুষটা যে কানে হাত দেয় তাকে তাড়াতাড়ি এই নাও 10,000 টাকা। আরে আপনি তো মানুষ নয় রে মশাই, যে কাজের জন্য আপনি আমার কাছে টাকা নিয়েছেন
আমার এই একই কাজের জন্য আমার এই স্যারের কাছেও টাকা নিয়েছে না। এ ভাই, আমি তো এক ছেলে দুই পাখি মারছি ভাইয়া। এই পাগলাটারে ওই ফুল সোসার আছে, আমি মাইরা আপনাকে প্রেমিকার ইজ্জত বাঁচাইছে, আর রায় মশাই 70 কলাটারে বাঁচাইয়া মানিক 70-এর মল বলে ভাঙা দিচ্ছি। মানিক, বড় কাজের কাজ তুমি করেছো। এবার দেবীকে ওখান থেকে রায় মশাই হবেন না, একটা কথা আপনি খেয়াল রাখবেন, আমার অ্যান্টেনা যদি কোনো বার্তা দিয়া থাকে পণ্যব্রত মাস্টার আপনার কাছে আসবেই আসবে। ঘাবড়াবেন নাই রায় মশাই, ঘাবড়াবেন নাই। আপনি ওর উপরে ক্লেম চাপিয়ে দিয়ে দেন যে ও নিজের পোলার বউটারে নষ্ট করিয়া অন্য কোথাও বিক্রি করে দিতে চায়। দারুণ আইডিয়া দিয়ে গেল স্যার। কি বলেছো? এতেই সম্পূর্ণ কেসটাকে উল্টে দেওয়া যাবে, আর সেই সঙ্গে দেবীকে ওখান থেকে আমরা উদ্ধার করতে পারবো। আমি তোমায় কথা দিচ্ছি, যত শীঘ্রই সম্ভব ওই পূর্ণমাসের কবল থেকে দেবীকে উদ্ধার করে এনে তোমার হাতেই আমি তুলে দেব। যখন তখন যাত্রার হাতে তুলে দেবে। কি তুমি এখানে কেন? রাত থেকে হঠাৎ আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। আমার দৃঢ় বিশ্বাস আপনি ষড়যন্ত্র করে আমার ছেলেকে গুম করে রেখেছেন। আপনার মাথা খারাপ হয়ে গেছে মাস্টার মশাই, নইলে এই স্যারের নামে মিথ্যে ক্লেম করতেন না। ওকে বলতে দাও কাঞ্চন, ওকে বলতে দাও। বলো বলো মাস্টার, বলো তুমি কত কি বলতে পারো, বলে যাও। আমার বিরুদ্ধে তোমার কি অভিযোগ? অভিযোগ নয় রায় মশাই, তবে কি? আমি সহযোগিতা আশা করতে এসেছি। সহযোগিতা? হ্যাঁ রায় মশাই, আপনার বোন আমার পুত্রপুত্র, তার জীবন আজ বড়ই বিপন্ন। কাল ফুলসজ্জা রাতে কে বে কারা তাকে তুলে নিয়ে গেছে আমরা জানি না। আপনার প্রতি আমার অনুমান সত্য হয়, তাহলে আসুন আমরা একসঙ্গে মিলে আমাদের সেই নিজ সন্তানকে খুঁজে বেড়াই। থামুন, আপনার ওই নাটকবাজিটা বন্ধ করুন। নাটকবাজি? নাটকবাজি নয় তো কি, নিজের ছেলেকে গুম করে আবার এখানে সাধু সাজতে এখানে নাটক শুরু করেছে। এসব কি বলছিল? আমি নিজের ছেলেকে আমি নিজেই গুম করে রাখবো? আসল সত্যিটা এবার আমরা ধরে ফেলেছি। আসল সত্য? বেশ প্ল্যান করেই আমার সুন্দরী শিক্ষিতা বোনটাকে ওই হাবা গোয়ার সঙ্গে বিয়ে দিয়ে তার সঙ্গে পাশবিক পবিত্র চরিত্র করার জন্য। এত নোংরা নিজ মনোভাব আপনার! পুণ্যমাস্টার যে আমার বংশের কুললক্ষ্মী, যার সঙ্গে আমার মেয়ে বাবার সম্পর্ক, তাকে নিয়ে এমন কুৎসিত কথা বলতে আমার বিবেকে এতটুকু বাঁধলো না। বিবেকহীন পশুর কাছে বিবেকের প্রশ্ন করছে। ওকে পুলিশে দিন স্যার। পুলিশ তো আমি তোমাদের দেব। আমি বেশ বুঝতে পারছি আমার সংসারটাকে তছনছ করে দিয়ে তোমরা ষড়যন্ত্র করে আমার ছেলেকে আপনারা কিডন্যাপ করে রেখেছেন।
তাই তোমাদের নামে রিপোর্ট করতে আচ্ছা আমি থানায় চললাম। দাও পূর্ণ মাস্টার। এই অরূপ রায়ের মুখের উপর কথা বলে আজ পর্যন্ত কেউ বাড়ি যেতে পারেনি। ওকে ওর ছেলের মতো বাঁধো। একটা দুর্বল মানুষকে দড়ি দিয়ে বাঁধার কি দরকার আছে? ওর জন্য আমার শক্ত হাত দুটোই তো যথেষ্ট। অরূপ, তোরা কি এনেছিস? আমার এই থালিতে তোমার শঙ্কর মাছের চাবুক আছে। না 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 না, আর আমার থালিতে রয়েছে তোমার পুরনো ছেঁড়া এক জোড়া জুতো। জুতো। কাঞ্চন, এই চাবুক দিয়ে তুমি মাস্টারকে মারো। আমি ওর গলায় না মশাই, কাজ করবেন না মশাই। কি এনেছো? আত্মীয়র মর্যাদা তুমি না বুঝলেও দাদা আমি বুঝি। অরূপ, তাই তো তোমার এই পরম শত্রুকে তুমি যে শঙ্কর মাছের চাবুক দিয়ে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলে, আমি সেই বৃদ্ধ মানুষটাকে এই ফুলের মালা পরিয়ে আমি শ্মশান মানে বরণ তাই করলাম। নাকি? তুমি কি করলে বাবা? হ্যাঁ ঠিকই করেছে। আমার স্বামী পাপের প্রায়শ্চিত্ত করলাম মেসোমশাই। আর সেই সঙ্গে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি, অশ্রদ্ধার অন্য মনে না করে আপনি আপনি আমার হাতে খাবারটা খেয়ে আমার স্বামীর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহায্য করুন মেসোমশাই। মন্দিরা, খাবো মা, খাবো, আমি নিশ্চয়ই খাবো। যে অসম্মানের হাত থেকে তোমরা আমায় বাঁচালে তার জন্য শ্রদ্ধায় আবেগে তোমাদের মনুষ্যত্বের কাছে আমার মাথা নত করতে ইচ্ছে করছে। আমার ভীষণ ইচ্ছে করছে তোমাদের সবাইকে আমি নমস্কার করি। না মেসোমশাই না, ও কথা বলে আপনি আমাদের ছোট করবেন না মেসোমশাই। আমরা আপনার সন্তান তুল্য, তাই যদি পারেন আপনি আমার দাদাকে ক্ষমা করে দিবেন না। আরে দুনিয়া বা পয়লার মাঝে যে হিরে থাকে আর কালোর মাঝেই যে আলো থাকে, তার এত বড় উদাহরণ আর হয় না। দাও মা, দাও। অসত্যের অন্য হিসাবে নয়, তোমার হাতের দেওয়া প্রসাদ আমি মা অন্নপূর্ণার প্রসাদ হিসেবে গ্রহণ করলাম। পূর্ণ মাস্টারকে এখনো প্রাপ্ত প্রকাশ করতে পারিনি, তাই আজ আপনাকে সাবধান করে দিচ্ছি। এখনো আপনি সাবধান হন, নইলে অচিরেই আপনার ধ্বংস অনিবার্য। বৌদি, বৌদি আর স্বরূপ বাবু, আপনি আমাদের ইচ্ছা করেই অপমানটা করলেন। এর একটা বিধ আপনাকে করতেই হবে স্যার, হবে। নইলে ভবিষ্যতে আমাদেরকে অনেক অনেক বেশি অপমানিত হতে হবে স্যার। কথাটা আমি বলে গেলাম। এই শয়তানি, বল, বলছি, কে তোদের এই বুদ্ধি দিয়েছে? তুই আমাকে অপমান করলি। দাদা, খবরদার, দ্বিতীয়বার আমার দিদির গায়ে হাত তুললে আপনার ওই হাত গুলি মেরে উড়িয়ে দেবো। তুই এসেছিস ভাই, তুই এসেছিস। আরে দিদি, আমি বলেছিলাম না যেই দিন আমি যাই আমি তোর স্বামীর মুখোমুখি দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারবো, সেই দিন আমি এই বাড়িতে আসবো। খুব অবাক হলেন তাই না? দেখে একদিন চোর বলে অপরাধী সাজাতে চেয়েছিলেন, তারই সামনে আজ অপরাধী দাঁড়িয়ে থাকতে খুব লজ্জা করছে তাই না? কিসের অপরাধ আমার?
সেটা থানায় গেলেই বুঝতে পারবেন। আপনাকে আপাতত এখন বধূ নির্যাতন অপরাধে অ্যারেস্ট করলাম। মোহন, মোহন নয়, আই অ্যাম ইন্সপেক্টর মোহন। দাঁড়ান ইন্সপেক্টর, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে যেমন তাকে অ্যারেস্ট করা যায় না, তেমনি আমার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আরে দিদি না, অভিমানের বসে তোর এই অত্যাচারী স্বামীকে বাঁচাতে গিয়ে তুই নিজেকে তিল তিল করে শেষ করে ফেলিস না রে দিদি। প্লিজ মোহন, তুই এখান থেকে চলে যা ভাই। আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার শান্তির সংসারে তুই অশান্তির আগুল জ্বালাস না রে ভাই, তুই চলে যা। বৌদি বেশ, আমি চলেই যাচ্ছি, তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাচ্ছি রে দিদি। তোদের মতো মেয়েরা একটু সিঁদুরা শাঁকার লোভে এই স্বামীদের অত্যাচারের অবশ্যই দায়ী বলে আজও সমাজে চলেছে বধূ নির্যাতন আর বধূ খুন। মোহন, তোদের দুর্বলতার কারণে এই বধূ নির্যাতন নামক শব্দটাকে আমরা চেষ্টা করে এই সমাজ থেকে আজও মুছে ফেলতে পারছি না রে দিদি, মুছে ফেলতে পারছি না। মোহন, তুই আমাকে ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। এ শয়তানি, ভাইকে দিয়ে তুই আমায় অপমান করলে, আবার বড় বড় কথা বলা হচ্ছে, নেকামি করা হচ্ছে। বল, বল বলছে। সাবধান দাদা, বৌদির দেহে আর একটা আঘাত করলে তোমার হাতটা আমি ভেঙে মুচড়ে দেব। বাহ, চমৎকার। আসল ব্যাপারটা আমার কাছে এবার স্পষ্ট হয়ে গেল। কি আসল ব্যাপার? আমার বউকে আমি শাসন করলে দাদা, তোর বুকে ব্যথা লাগে কেন? দাদা, আমার বউকে আমি কোনো কথা বললে তোর বুকে যেমন লাগে, আমার বউকে মারলে তুই কেন প্রতিবাদ করবি? দাদা, কি বলতে চাও তুমি? স্বামীর চেয়ে দামি জিনিসটা তো আজ এর কাছ থেকেই পাচ্ছ। স্বামীকে সাইনবোর্ড দাঁড় করিয়ে এর সঙ্গে নোংরামি করতে তোমার ভালো লাগে, তাই না? দাদা ছি, এত নীচ, এত নোংরা তোমার মন, যাকে আমি মায়ের আসনে বসিয়ে পুজো করি, যার অন্তর থেকে আমি মাতৃত্বের সুধা নিয়ে আমি আমার মাতৃহারার ব্যথা শোক ভুলে থাকি, সেই তুমি মাতৃসম বৌদিকে। ঠাকুরপো, তুমি তোমার দাদার কথা কিছু মনে করো না ভাই, কিছু মনে করো না। মন আমার আজ ভেঙে গেছে বৌদি, মিথ্যে হয়ে গেছে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা। তাই তো বৌদি, আমি চিরদিনের মতন আমি এখান থেকে চলে যাচ্ছি বৌদি। আর আমি কোনোদিন আসবো না বৌদি, কোনোদিন আসবো না। আর তুমি আমাকে দেওয়ার বলে রাখতে পারবে না। আর আমি তোমার কাছে সেই সেও মায়া মমতা একটু ফিরে পাবে না বৌদি। তোমার দাদার কথা কিছু মনে করো না, কারণ কারণ ঈশ্বর জানে তোমার আমার সম্পর্ক কি, তাই বলছি তুমি চলে যেও না। আমায় তুমি বাধা দিও না বৌদি, দিও না বাধা। দাদার মনে যে সন্দেহ একটু একটু করে বীজ বপন হয়েছে, সেটা তা থেকে আমরা কোনো